অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের মানুষের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজ তেজান। শুরুতেই দেখে নিচ্ছি আজ যা থাকছে। সিটি গ্রুপের সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ, ৩ মাসের মধ্যে ঘুরে দাঁড়ানোর আশা গভর্নরের। পুঁজিবাজারের শৃঙ্খলা ফেরাতে বন্ধ অকার্যকর কোম্পানির জন্য ডিলিস্টিং বাধ্যতামূলক করার প্রস্তাব। বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী চীনের বিখ্যাত সব প্রতিষ্ঠান, চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত। এছাড়াও থাকছে ব্যবসা বাণিজ্যের অন্যান্য বিশ্লেষণ। আপনাদের এই পুরোটা সময় আমাদের সাথে আলোচনার জন্য একজন অতিথি থাকছে এবং তিনি বিশ্লেষণ করবেন। ঋণের জালে আটকে পড়া সিটি গ্রুপকে বাঁচাতে এগিয়ে এসেছে ৩৬ ব্যাংক। ২৬,৬০০ কোটি টাকার ঋণ থেকে টেনে তুলতে ব্যাংকগুলো জোটবদ্ধ হয়ে কাজ করবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিটি গ্রুপের আর্থিক বিপর্যয় কাটিয়ে তুলতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। এই সংকটের জন্য শিল্প খাতে শিল্প সংকট, জ্বালানি সংকট এবং অবমূল্যায়ন এবং ব্যাংক খাতে এলসি সংক্রান্ত জটিলতাকে দায়ী করছে সিটি গ্রুপ। ১৯৭২ সালে সরিষার তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। এরপর বিশুদ্ধতার প্রতিশ্রুতি দিয়ে গত ৫ দশকে একে একে গড়ে তোলে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান। ভোজ্য তেল, চিনি, চাল ডাল, আটা ময়দা, প্রক্রিয়াজাত খাদ্য, পোল্ট্রি ফিড, জাহাজ নির্মাণ, চা বাগান, ব্যাংক ও বিমা, হাসপাতাল সহ বিভিন্ন খাতে বিস্তৃত হয়েছে তাদের ব্যবসা। রয়েছে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ২০২০ সাল থেকে মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দি অর্থনৈতিক অঞ্চলে একসঙ্গে ৬টি বৃহৎ শিল্প কারখানা গড়ে তোলে সিটি গ্রুপ। এতে বিনিয়োগ করা হয় ১৪,০০০ কোটি টাকার বেশি। সরকারের পক্ষ থেকে বিনিয়োগে উৎসাহ দেওয়া হলেও নিশ্চিত করা হয়নি জ্বালানি সরবরাহ। গ্যাস না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো আর উৎপাদনে যেতে পারেনি। এতে করে বিপুল অঙ্কের ঋণের জালে আটকে পড়ে সিটি গ্রুপ। যেহেতু আমাদের বন্ড মার্কেট ডেভেলপ না, ক্যাপিটাল মার্কেট ডেভেলপ না, সেই জন্য বড় বড় কর্পোরেটরা এই ব্যাংক খাতে নির্ভর করেছে। আর বাই দিস টাইম তারা কিন্তু ফ্যাক্টরি ওপেন করতে পারেনি নানা কারণে, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন, গ্লোবাল ফ্যাক্টরগুলো যেটা আমরা একটু আগে বললাম, ডোমেস্টিক ফ্যাক্টর, আবার রাজনৈতিক অস্থিরতা, সব কারণে কিন্তু অনেকেই এটা করতে পারেনি। তাহলে লোন যখন ব্যাংক তো চাইবেই, আর 5 বছরের মধ্যে আপনি ফ্যাক্টরি রান করতে পারেন না, তখনই তো এই জন্যই তো সমস্যাটা হয়েছে আর কি। সিটি গ্রুপের বার্ষিক লেনদেন প্রায় ৩২,০০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির সঙ্গে ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২৫,০০০ মানুষের। বর্তমান পরিস্থিতিতে দেউলিয়া হলে শুধু সিটি গ্রুপই নয়, বিপদে পড়বে প্রতিষ্ঠানটির সঙ্গে সংযুক্ত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো। এছাড়াও বিপাকে পড়বেন প্রতিষ্ঠানটিতে পরোক্ষভাবে কর্মসংস্থান হওয়া ১ লাখের বেশি মানুষ। দেশের বাজারে মোট চাহিদার ৩৫% ভোজ্য তেল, ৪০% চিনি এবং ২৫% আটা সরবরাহ করে প্রতিষ্ঠানটি। ফলে সিটি গ্রুপের সংকট শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং দেশের সার্বিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে টিকে থাকার লড়াইয়ে প্রতিষ্ঠানটি চেয়েছে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা। সিটি গ্রুপের ইস্যুটা যেটা করি, 3 জন লিডিং ব্যাংকের এমডিকে বলি যে আপনারা বসেন, প্রবলেমটা কি দেখার চেষ্টা করেন। আমরা এটা ফ্যাসিলিটেট করি। এরপরে ওনারা সবগুলো ব্যাংক নিয়ে বসেছেন, তারা কিছু সলিউশন তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় যে নেক্সট 3 মান্থসের মধ্যে এগুলো এক্সিকিউশনে গেলে সিটি গ্রুপ হয়তো প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে। দেশি বিদেশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বর্তমানে সিটি গ্রুপের ঋণের পরিমাণ ২৬,৫০০ কোটি টাকার বেশি। এই বিপুল অঙ্কের ঋণ যৌথভাবে পুনর্গঠনের বিষয়ে 2 বিদেশি ব্যাংক সহ মোট ৩৬টি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ঢাকায় একটি বৈঠক করেন। ব্যাংকগুলো সিটি গ্রুপকে মূলধন যোগানে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ব্যবসা পরিচালনা হবে একটি যৌথ ব্যাংক হিসাবের মাধ্যমে। লভ্যাংশ দিয়ে প্রতি মাসে মেটানো হবে ঋণের দায়। এগুলো পরিচালনা করার জন্য গঠন করা হয়েছে রিভিউ কমিটি, নিয়োগ দেওয়া হয়েছে একজন স্বতন্ত্র অডিটর। এটাই প্রথম বাংলাদেশে যে তারা সব ব্যাংক এক জায়গায় করে তারা রিস্কটাকে মিনিমাইজ করার জন্য সবাই যদি অল্পভাবে সহযোগিতা করে যদি এটা রিকভার করতে পারে, এটা যদি করতে পারে তাহলে ভালো। কিন্তু আবার এটা করতে যায় যদি আবার এক ধরনের যদি না করতে পারে, তাহলে আরেক ধরনের কনসিকুয়েন্স হবে আর কি। ব্যাংক কনসোর্টিয়াম লোনের মতো হবে এই জিনিসটা, যে সমস্ত ব্যাংক এটার সঙ্গে ইনভলভ আছে তারা এটা কার কত দানা আছে, কোন ফ্যাক্টরি কোন ইউনিটটা কতটুকু দায় করবে, সেই অনুসারে তারা একটা মডালিস্ট তৈরি করবে আর কি। দেশের অর্থনীতির স্বার্থে বড় একটি শিল্প গ্রুপকে টিকিয়ে রাখতে আর্থিক খাতের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা। তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ,
ঢাকা। দেখছিলাম জ্বালানি সংকটের কারণে সিটি গ্রুপের যে উৎপাদন সংকট হয়েছে এবং সেই সংকটের কারণে তাদের বন্ধ হতে বাধ্য হয়েছে এবং আমরা জানি যে আম, উম, আম, বড় বিনিয়োগ আনতে চাচ্ছে সরকার বিভিন্ন দেশ থেকে, কিন্তু জ্বালানি সংকটের কারণে এই বিনিয়োগ কিভাবে আসবে সেই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করব। একটা বিরতি নিয়ে আসছি। আরেকবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আমরা বিরতির আগে একটি প্রতিবেদন দেখছিলাম, বিশেষ করে জ্বালানি সংকটে সিটি গ্রুপের মতো প্রতিষ্ঠান যে সংকটে পড়েছে সে বিষয় নিয়ে আলোচনা করতে আছে আমাদের সাথে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি জনাব আশরাফ আহমেদ। আশরাফ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, সেটি হচ্ছে জ্বালানি সংকটের কারণে সিটি গ্রুপ এক ধরনের সংকটে পড়েছে এবং বাংলাদেশ ব্যাংক বলছে দ্রুতই এর সমাধান হবে, বিশেষ করে 3 মাসের মধ্যে। প্রশ্ন হচ্ছে, এই যে জ্বালানি সংকট যেভাবে হচ্ছে সেভাবে আমরা বড় বিনিয়োগ কিভাবে পাবো? আমরা তো নিজের বড় প্রতিষ্ঠানকেই বাঁচাতে পারছি না এই ধরনের সংকটের কারণে। ধন্যবাদ আপনাকে। দেখুন, জ্বালানি সংকটের মূলে যদি যাই আমরা, এটা এসেনশিয়াল একটা গ্যাস সংকট, মানে সিস্টেমে যথেষ্ট ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সাপ্লাইতে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এবং আমি যদি রাফলি একটা হিসাব বলি আপনাকে, যে পেট্রোবাংলার নিজস্ব প্রতিবেদনে যেটা বলছে যে প্রত্যেক দিন গ্যাসের চাহিদা হচ্ছে 3800 MMCFD, সেই জায়গায় তারা 2900-র উপরে সাপ্লাই করতে পারছেন না, মানে মোটামুটি একটা 900 MMCFDর একটা গ্যাস সাপ্লাই শর্টেজ আছে। এই সাপ্লাই শর্টেজটা কিন্তু শুধুমাত্র যে সিটি গ্রুপের মতো প্রতিষ্ঠান তা না। আপনি যদি বিটিএমের লেটেস্ট যে প্রতিবেদন এবং তাদের যে ভাষ্য যেগুলো শোনা যাচ্ছে, বাংলাদেশের স্পিনিং সেক্টর একটা বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছে, সিম্পলি বিকজ গ্যাস নেই সিস্টেমে, যথেষ্ট গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস কেন পাওয়া যাচ্ছে না, যদি এটার ভিতরে একটু ঢোকার চেষ্টা করি আমরা, দেখুন, রাফলি 1800 MMCFDর মতো পেট্রোবাংলা প্রডিউস করতে পারে নিজস্ব গ্যাস ফিল্ড থেকে, এবং অ্যাবাউট 1000 MMCFDর কাছাকাছি আপনার এলএনজি থেকে সেটা পূরণ করা হয়, যে বাকি শর্টফলটা। এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে, যে এই যে গ্যাস যেটা আনা হচ্ছে, গ্যাস যেটা সিস্টেমে আছে, এটার একটা বড় অংশ চলে যাচ্ছে আমাদের ইলেকট্রিসিটি জেনারেশনে। ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য যেটা ইউজ করা হচ্ছে সেখানেও কিন্তু একটা সংকট আছে, সেখানেও কিন্তু যথেষ্ট গ্যাস দেওয়া যাচ্ছে না। কিন্তু ওখানে একটা বড় ধরনের একটা গরমিল আছে হিসাবে, মানে সোজা বাংলায় যদি বলি আপনাকে, দেখুন, এই যে 900 MMCFD গ্যাস যেটা ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য ইউজড হয়, সেটা যদি আমরা খুব সহজেই আমরা যদি এইচএফও যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, প্রায় 6500 মেগাওয়াটের মতো লিকুইড ফুয়েল পাওয়ার প্ল্যান্ট আছে বিপিডিবির, সেগুলো কিন্তু কার্যত বন্ধ, ব্যবহার করা যাচ্ছে না। এবং কেন করা যাচ্ছে, এবং ব্যাপারটা এরকমভাবে যদি বলা যায় যে বিপিডিবির যদি এই 900 MMCFD গ্যাস দরকার না থাকতো, তাহলে কিন্তু সিস্টেমে কোনো গ্যাস সংকট থাকতো না। বিপিডিবির এই 900 MMCFD গ্যাস সংকটের কারণটাই হচ্ছে বিপিডিবি তার যে এইচএফও প্লান্টগুলো, লিকুইড ফুয়েল প্লান্টগুলো, সেগুলো চালাতে পারছে না। কেন চালাতে পারছে না? তাই, এবং আপনি যদি এটার মূলে দেখেন, বিপিসি গত বছর হঠাৎ করে রাফলি আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে এইচএফওর দাম হচ্ছে $500 পার টন ছিল গত বছর, সেখানে হঠাৎ করে বিপিসি ডিসাইড করলেন যে এটা 500 না $750 পার টনে বিপিডিবির কাছে বিক্রি করা হবে। ফলে যেটা হচ্ছে যে এই সিঙ্গল প্রাইসিং ডিসিশনের কারণে বিপিডিবির জন্য কিন্তু লিকুইড ফুয়েল পাওয়ার প্ল্যান্ট চালানোটা আর ফিজিবল থাকে না। আচ্ছা, ফলে যেটা হচ্ছে, বিপিডিবির একদিকে যেমন 6500 মেগাওয়াট স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, তেমনি এই যে যেহেতু বিপিডিবিকে তখন গ্যাস নির্ভর হয়ে যেতে হচ্ছে, আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে একটা বড় ধরনের এনার্জি ক্রাইসিস ক্রিয়েট করা হয়েছে। এটা মূল শুরুটা কিন্তু ওই একটা ডিসিশন থেকে, যেটা আসলে কোনো রেশনাল নেই। ওকে। এছাড়া আমরা তো সিটি গ্রুপকে যদি কেস স্টাডি নেই, এই যে এত বড় প্রতিষ্ঠান, মানে এই যে এখন তারা অলরেডি এক ধরনের সংকটের মধ্যে আছে, এটা থেকে আপনি শুধু কি জ্বালানি সংকট না অন্য কিছু এটার জন্য দায়ী, আপনি কিভাবে বিশ্লেষণ করেন? জ্বালানি সংকট একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। সেকেন্ড, কিন্তু এটার বাইরে আরও অনেকগুলো মেজর ইস্যু আছে, যেটা আমি মনে করি যে সিমটোম্যাটিক। কারণ দেখুন, গত 3 বছরে আমাদের প্রাইভেট সেক্টরকে যদি আপনি যদি পুরো প্রাইভেট সেক্টরকে একটা ব্যালেন্সের একটা এন্টারপ্রাইজ হিসেবে চিন্তা করেন, উইচ ইজ রাফলি 85% অফ দ্য ইকোনমি, এবং প্রায় 95% অফ দ্য আপনার আমাদের জব যেটা হয়, যে কর্মসংস্থানের 95%-এর রাফ কাছাকাছি আপনার প্রাইভেট সেক্টর থেকে আসে। প্রাইভেট সেক্টরে যেটা হয়েছে যে গত 3 বছরে আপনি একটা বড় ধরনের সংকট ক্রিয়েটেড হয়েছে আপনার এফএক্স লসের কারণে। কারণ টাকা যখন 85 থেকে 122-এ গেল, এই যে তখন যে আউটস্ট্যান্ডিং যে ইয়েগুলো ছিল, লোনগুলো ছিল, সেটার উপরে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি আসলে ব্যালেন্স শিটে নিতে হয়েছে প্রাইভেট সেক্টরকে।
সেটা 2023-এ আনরিয়ালাইজ থাকলেও তারপরে 2 বছরে কিন্তু এটা রিয়ালাইজ লসে পরিণত হয়েছে। খুব সহজ হিসাবে এই সংখ্যাটা হয়তো বা 2 থেকে 3 ট্রিলিয়ন টাকার লেভেলে। সেকেন্ড যে ইস্যুটা হয়েছে, দেখুন হঠাৎ করে যখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হলো, যেটা অনেক ইন্ডাস্ট্রি কিন্তু 9%, 10% সাস্টেনেবল, কিন্তু যখনই আপনি এটাকে 15% করে দিচ্ছেন তখনই আসলে ওইটা আর সাস্টেনেবল থাকে না, কারণ আন্ডারলাইং ব্যবসাগুলো আসলে 15% জেনারেট করছে না। সেটা থেকে বেরোতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে আপনাকে ডিলেভারেজ করতে হবে, তার মানে আপনাকে কোনো না কোনোভাবে ঋণটা কমিয়ে আনতে হবে। ঋণটা কমানোর আসলে কোনো রাস্তা নেই, কারণটা হলো আপনার ইনফ্লেশনের কারণে অলরেডি মার্কেটে ডিমান্ড উইক হয়ে গেছে। থার্ড যে ইস্যুটা হচ্ছে যে মনিটারি পলিসি, টাইট মনিটারি পলিসির কারণে আমাদের একটা বড় ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ তৈরি হয়েছে। খুব সহজ বাংলায় যদি বলি, দেখুন আগে 100 টন আনতে যেই টাকা লাগতো, যেই পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগতো, এখন লাগে তার থেকে 40% বেশি। কিন্তু যেহেতু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল সাপ্লাই বাড়েনি, ফলে যেটা হয়েছে যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ক্যাপাসিটি মোটামুটি আমাদের 70%-এ নামিয়ে দিয়েছে। অনেকেই বলে যে সিটি গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলোর কি এই লোকসানের কারণ বা এই দায়গ্রস্ত বা ব্যাংকের কাছে এটার বড় কারণ হচ্ছে গিয়ে তার ক্যাপাবিলিটি চেক না করে সবাই তাকে বড় কোম্পানি হিসেবে লোন দিতে চেয়েছে এবং সেটিকে দায় করা হচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, আপনি যদি বলেন বক্সিংয়ে একটা হিসাব আছে যে 1 2 3 পাঞ্চ মানে হচ্ছে নকআউট পাবেন আপনি, কিন্তু প্রাইভেট সেক্টরকে মোটামুটি 5টা মেজর ব্লোআউট পাঞ্চ দেওয়া হয়েছে গত 2 থেকে 3 বছরে এখন। এবং এটা আসলে শুধু সিটি গ্রুপ একটা সিমটোমেটিক, কিন্তু আপনি যদি দেখেন অ্যাক্রস দ্য বোর্ড সেম স্টোরি তো আমরা অসংখ্য প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাদের পক্ষে কোনোভাবে এই 40% ডিভ্যালুয়েশনের হিট 1 বছরে নেওয়া সম্ভব না। যদি সেটা সম্ভবও হয়, একই সাথে ডিভ্যালুয়েশন, ইন্টারেস্ট রেট, ক্যাপিটাল শর্টেজ, এনার্জি ক্রাইসিস, এই চারটা এবং তারপরে যদি আবার অন্যান্য জিনিসপত্রগুলো হিসাব করি আমরা, এনপিএল এর রিক্লাসিফিকেশন, 5টা ডক নেওয়ার ক্যাপাসিটি প্রাইভেট সেক্টরের নেই কখনোই। সেক্ষেত্রে আমাদের দেশেই যখন এই সংকট, সেক্ষেত্রে আমরা বাইরের বিনিয়োগকে এত আকর্ষণ করার চেষ্টা করছি কেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখেন আপনি যদি হিস্ট্রিতে দেখেন, বাংলাদেশের প্রাইভেট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 1%-এর টোটাল ইনভেস্টমেন্টের 1%-এর কাছেও যায়নি কখনো। এটা 0.3 0.5 লেভেলে থাকে। বাংলাদেশের জন্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসলে হিস্টোরিক্যালি ইররেলেভেন্ট একটা জিনিস। আমাদের দেশীয় বিনিয়োগকারীরা যদি কাজ করতে না পারেন, আপনি কিভাবে আশা করেন যে বিদেশি বিনিয়োগকারীরা আসলে এই মার্কেটে অপারেট করতে পারবেন না। জি, আপনি আছেন, আমরা আরেকটা প্রতিবেদন আছে, একটু দেখে নিচ্ছি। বন্ধ ও অকার্যকর কোম্পানির জন্য বাধ্যতামূলক ডিলিস্টিং এর বিধান আনতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই লক্ষ্যে বিদ্যমান লিস্টিং রেগুলেশন সংশোধনের প্রস্তাব করে তা অনুমোদনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ডিলিস্টিং এর পথে খুললে পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরবে, জোরদার হবে বিনিয়োগকারীদের সুরক্ষা। মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ 2002 সাল থেকে বন্ধ কোম্পানিটি। কারখানারও হদিস পাওয়া যায়নি, অথচ বিগত 6 মাসে 17 টাকার শেয়ার ওঠে 91 টাকায়। একই চিত্র শ্যামপুর সুগার মিলসের। 6 বছর ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত এই চিনি কলের শেয়ার দাম বেড়ে দাঁড়িয়েছে 250 টাকায়। আখচাষি, তারপরে শ্রমিক, এই 1 লক্ষ লোকের কর্মরত হারিয়ে ফেলছে মিল বন্ধ হওয়াতে। মিল বন্ধ হওয়ার পরে পুরো উত্তর এলাকা মনে করো মরুভূমি হয়ে গেছে। এরকম বছরের পর বছর উৎপাদন নেই, ব্যবসা নেই, তবুও পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে 33টি কোম্পানি, আর ঝুঁকিতে আরও 43টি। এসব কোম্পানির শেয়ার ঘিরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কারসাজির অভিযোগও দীর্ঘদিনের। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। বিভ্রান্ত হয়ে আমি শেয়ারটা কিনলাম, কেনার পর দেখা যাচ্ছে আপনি এটা সাসপেন্ড করে দিলেন। এখন ক্ষতিগ্রস্তটা কে হলো? এমন পরিস্থিতিতে বন্ধ ও অকার্যকর কোম্পানির জন্য বাধ্যতামূলক তালিকা থেকে বাদ দেয়া বা ডিলিস্টিং এর বিধান যুক্ত করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। পরিচালনা পর্ষদের অনুমোদনের পর লিস্টিং রেগুলেশন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। আর্থিক প্রতিবেদন জমা দিচ্ছে না বা কোম্পানিটা বন্ধ রয়েছে, ইনভেস্টিগেশন করে দেখতে চাই যে এখানে প্রকৃতপক্ষে কোনো ম্যানিপুলেশন রয়েছে কিনা। বন্ধ বা অকার্যকর কোম্পানির বিরুদ্ধে বাধ্যতামূলক ডিলিস্টিং এর পথ খুলে গেলে পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সেগুলো নিরীক্ষা করে, পরীক্ষা করে জনগণের সামনে নিয়ে আসুক এবং সেখানে বিনিয়োগকারীরা যাতে প্রতারিত না হয়, এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। যখন ট্রেডিংটা একটু দেখছে অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে, তখন ট্রেডিং বন্ধ করে দিতে পারে, যাতে করে ফার্দার মানুষের লাভ না হয়। কোনো কোম্পানিকে সরাসরি তালিকাচ্যুত করার আগে কারণ দর্শানোর নোটিশ দিবে ডিএসসি। এরপর শুনানি এবং প্রয়োজনে আপিলের সুযোগ পাবেন তারা।
একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। আবারও ফিরছি আলোচনা, আমাদের সাথে রয়েছেন ডিসিসিআর সাবেক সভাপতি জনাব আশরাফ আহমেদ। জি, একটা প্রতিবেদন দেখলাম যেখানে দাঁড়ালো যে বন্ধ কোম্পানিগুলোকে আসলে আমরা ডিলিস্টিং করতে পারছি না। আমরা জানছি বন্ধ কোম্পানি, কিন্তু ডিলিস্টিং করতে পারছি না কারণ এর মধ্যে বিনিয়োগ আছে, বিনিয়োগকারীদের স্বার্থ আছে। আসলে করাটা কি দরকার? আমি যদি হঠাৎ করে বন্ধ করে দিই তাহলে বিনিয়োগকারীরা একদম মাঠে পড়ে মানে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বন্ধ করা প্রয়োজন। দেখুন, ডিলিস্টিং একটা খুব রেগুলার একটা প্রসেস গ্লোবালি। আপনি যদি সময় মতো ফাইল, আপনার যে রেগুলেটরি রিপোর্টস আছে সেগুলো ফাইল না করেন, তাহলে আপনাকে ডিলিস্টিং, যে মোটামুটি পৃথিবীর সমস্ত স্টক এক্সচেঞ্জই আপনাকে ডিলিস্ট করে দেবে। আমাদের জন্য ব্যাপারটা আসলে ইস্যুটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে আপনি ডিলিস্টিং কিন্তু সলিউশন না। মানে ডিএসসি ডিলিস্ট করে দিল, তারপরে আমি ধরেন শেয়ার হোল্ডার, আমি এখন কি করব? সো এই তো মূল প্রশ্নটা এই জায়গাটাতেই। আমি যেটা মনে করি যে ডিলিস্টিংয়ের সাথে সাথে যেই জিনিসটা করা দরকার সেটা হচ্ছে আমাদের যে আপনার রেজলিউশন প্রসেস যেটা আছে, যে একটা কোম্পানি ধরেন বন্ধ কারখানা আছে, কিন্তু তার কিছু অ্যাসেট তো আছে, তার কিছু লায়াবিলিটিস তো আছে। এইটা লিকুইডেশনে যদি কোম্পানি না যায়, লিকুইডেশনে গেলে কি হবে? যার নেট অ্যাসেট যেটা আছে আমি শেয়ার হোল্ডার হিসেবে সেটা পাবো। কিন্তু এই যে লিকুইডেশন প্রসিডিয়ারটা, এটা যদি ঠিক না করি আমরা, মানে প্র্যাকটিক্যালি কিন্তু এটা বাংলাদেশে আপনার আমাদের কোম্পানি আইনে আছে যে আপনার এই ধরনের কোম্পানি ডিসলভ করা যায়, কিন্তু এই যে ডিসলিউশনের যে প্রসেস যেটা, সেটা যদি 10 বছর লাগে তাহলে তার সিস্টেমটা কাজ করলো না। কিন্তু একই সাথে আমি যেটা মনে করি যে এইখানে কাজ করা উচিত যে ডিলিস্ট করব, কিন্তু ডিলিস্ট করার পরে যদি এটাকে লিকুইডেট করা না যায়, তাহলে তো আসলে ফাইনালি যারা শেয়ার হোল্ডার তাদের কোনো বেনিফিট থাকছে না, তাদের রিকভারি মেকানিজমও থাকছে না। কারণ নিয়ম অনুসারে বন্ধ কলকারখানা হলে সেটা প্রাইস হওয়ার কথা কি? সেটা প্রাইস হওয়ার কথা আপনার নেট অ্যাসেট ভ্যালু যেটা আছে, লায়াবিলিটিসের পরে যে অ্যাসেটটা আছে সেটা যদি ঠিকমতো থাকে, রেজিস্টার থাকে, তাহলে যেই ভ্যালুটা থাকে সেটাই। কিন্তু দেখার বিষয় আছে যে কোম্পানিগুলো এরকম দুর্বল, বন্ধ বা আমরা দেখলাম শেয়ারের কি পরিমাণ তাদের লম্ফ, মানে কত প্রায় 60-70% পর্যন্ত দাম বাড়ছে, যেটা একেবারেই নেই। এখানে তো আসলে এক ধরনের ব্যারিয়ার দেওয়া খুব প্রয়োজন। আপনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যে ডিলিস্টিং করা, বাংলাদেশ মাত্র আবেদন করছে যে আমি আবেদন করছি, আমাকে এই ক্ষমতা দাও, আমি ডিলিস্টিং করতে পারবো। তার মানে কত পিছিয়ে আছি আমরা? আমরা অনেক পিছিয়ে আছি। কারণ এই ধরনের এই যে ডিলিস্টিং প্রসিডিয়ার কিংবা আপনার যে কোম্পানি ডিসলভ করার যে প্রসিডিয়ার, এগুলা কিন্তু আমাদের আইনেই আছে, মানে কোম্পানিজ অ্যাক্ট 1885 এর মধ্যেও আছে এটা। সো এই যে এই প্রসেসগুলো, এগুলো কিন্তু আসলে এস্টাবলিশ প্রসেস বহু শত বছর ধরে। সেটা আমরা এতদিন কেন করিনি এনফোর্সমেন্ট, সেটা একটা কোশ্চেন মার্ক। এবং এটা আমরা কেন পারি না, সেটাও আরেকটা বড় কোশ্চেন মার্ক। কারণ দেখুন, যে কোম্পানি ডিসলভ করতে গেলে তো আমাকে কোর্টের প্রসেসে যেতে হবে, কাউকে না কাউকে তো এটা করতে হবে, ট্রিগার করতে হবে। আবার একই সাথে আপনি বন্ধ কোম্পানির মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করাটাও আসলে বোধহয় খুব একটা কার্যকর কিছু না। কারণ দেখুন, এটা যিনি কিনছেন এবং যিনি বিক্রি করছেন দুজনেই কিন্তু স্পেকুলেটিভ ট্রেডার। একটা বিরতি নিয়ে আসি, আমাদের অন্য একটা প্রসঙ্গ চেঞ্জ করতে হচ্ছে। জি দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতির সঙ্গে থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে, আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজ তাজান। বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে চীনের বড় বড় প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর নিয়ে বারিধারায় চাইনিজ রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আরও জানান, অর্থনৈতিক অঞ্চলগুলোতে চীনা বিনিয়োগকারীদের জন্য আরও সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। জিডিআই সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়বে এবং একই সঙ্গে আঞ্চলিক যোগাযোগও আরও জোরদার হবে বলে তারা মনে করছেন। এবং অর্থনৈতিক করিডোর দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ বলে জানান ইয়াও ওয়ান। পাশাপাশি রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সরাসরি আলোচনা চীন ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। ফিরছি আলোচনা, আমাদের সাথে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জি, প্রধানমন্ত্রী এই চায়না সফরটি খুবই ইতিবাচকভাবে দেখছেন। আজকে রাষ্ট্রদূত বললেন যে বড় বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, এবং একই সাথে করিডোর প্রসঙ্গটি তিনি বলেছেন এতে দুই দেশের জন্য লাভবান হবে। আপনি কিভাবে দেখছেন?
আমি যদি চীনা বিনিয়োগের কথা চিন্তা করি, দেখুন আমাদের দেশে একটু আগে যেটা বলছিলাম যে আমাদের তো আসলে মোট যে বিনিয়োগ দেশজ বিনিয়োগ তার 1% আসলে এফডিআই হয় না। এফডিআই আমাদের জন্য কিন্তু আসলে ক্যাপিটালের থেকে যেটা খুব বড় যে জিনিসটা নিয়ে আসে সেটা হচ্ছে স্কিল এবং টেকনোলজি। আমি যদি ব্যাংকিং সেক্টরের এক্সাম্পল দেখাই, যে দেখুন বাংলাদেশে মাল্টিন্যাশনাল ব্যাংকের সংখ্যা মাত্র 2-3টা এফেক্টিভলি, 9টা যদিও লাইসেন্স আছে, কিন্তু এই ব্যাংকগুলোর কন্ট্রিবিউশন কিন্তু টোটাল ব্যাংকিং সিস্টেমে যত না ব্যাংক হিসাবে কন্ট্রিবিউশন, তার থেকে অনেক বেশি বড় কন্ট্রিবিউশন হয়েছে আসলে গত 30-40 বছরে যদি দেখি যে আপনার ট্রেন্ড ব্যাংকার প্রোডাকশনের জন্য। সিমিলারলি টেলিকম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই। আমরা যদি এফএমসিজি দেখি সেখানেও কিন্তু ব্যাপারটা তাই, যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিংবা বিদেশি বিনিয়োগকারীরা যখন আসেন তারা সাথে করে শুধু ক্যাপিটাল না, তারা সাথে করে নিয়ে আসেন তাদের স্কিল এবং ক্যাপাসিটি। আপনি যদি চাইনিজ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, পৃথিবীর সবচেয়ে এফিশিয়েন্ট ম্যানুফ্যাকচারিং বেস পসিবলি চায়না। আমরা যদি আমরা সিম্পল, আমরা যদি গার্মেন্টসেও হিসাব করি, আমাদের যেটা আমরা চীনের পরে আমরা হয়তো বা সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যদিও এটা প্রত্যেক বছর যে থাকি তা না, সেখানে দেখবেন আপনি যে এভারেজে চীনের এফিসিয়েন্সি লেভেলস, চাইনিজ কোম্পানির এভারেজ এফিসিয়েন্সি লেভেল আসলে আমাদের টপ 5-10%ও অ্যাচিভ করতে পারে না, এভারেজের কথা বাদই দিলাম। সো এই যে আপনার এফিসিয়েন্সির যে ড্রাইভারগুলো, ম্যানেজমেন্ট স্টাইল, যে ম্যানেজমেন্ট প্রসেস যেগুলো, সেগুলো আমি মনে করি চাইনিজ ম্যানুফ্যাকচারারদেরকে বাংলাদেশে আসলে আসলে সেটা একটা বড় ধরনের স্কিল ক্রিয়েশন হবে। আপনি বলছিলেন যে স্কিলের কথা, শুধুমাত্র যে তারা আসবে সেই সাথে আমরা প্রযুক্তিগতভাবে স্কিলগতভাবে আমাদেরও এক ধরনের পরিবর্তন হবে। আমরা আলোচনা এই পর্যায়ে এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। পুরোটা সময় আমাদের সাথে ছিলেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদ। এই ছিল আজকের আয়োজনে। একটু পরে দেখবেন খেলার বুলেটিন। বাণিজ্যের নানা খবর রাখতে চোখ রাখুন চ্যানেল 1-এর পর্দায়, যুক্ত রাখুন আমাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেল।